এই ভিডিওতে আমরা দেখে নেব মানালির সেই বিখ্যাত হিড়িম্বা মন্দির। বিয়াস নদীর উপর গড়ে ওঠা বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে। অঞ্জনী মাতা মন্দির যাওয়ার পথ আছে নাগার ক্যাসেলের অপরূপ সৌন্দর্য, আর তার সাথে উপরি পাওনা যদি ওই হিমশীতল ঝর্ণার নিচে যে স্নান করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি পুরো দেখুন। একবার দুদিনে ছুটির জন্য মানালি কিন্তু বেস্ট অপশান হতে পারে। আমি এই ভিডিওতে দেখে নেব আপনারা হাওড়া থেকে কিভাবে মানালি পৌঁছাবেন। যদিও আমরা মানালি হয়েই হাওড়ায় পৌঁছেছিলাম জাস্কার ভ্যালি ট্যুরে, তবু আমি এই ভিডিওটা দিচ্ছি শুধু তাদের জন্য যারা ভাবেন যে কিভাবে হাওড়া দিয়ে বা শিয়ালদা দিয়ে কিভাবে মানালি পৌঁছাবো। সবার প্রথমে যদি আপনারা কালকা মেলের টিকিট না পান তাহলে অবশ্যই দিল্লিগামী যে কোনো ট্রেনের টিকিট কেটে ফেলুন। রাজধানী হলে তো কোনো কথাই নেই। দিল্লিতে পৌঁছে সেখান থেকে আপনারা মেট্রো ধরার জন্য চলে আসুন মেট্রো স্টেশন। সেই মেট্রো স্টেশনে এসে আপনারা কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে নামবেন। সেখান থেকে কিন্তু প্রচুর বাস মানালির জন্য নাইট সার্ভিস দিয়ে থাকে এবং সকালবেলা আপনারা পৌঁছে যাবেন সুন্দর এই মানালির ম্যালের কাছে। মানালি ম্যালের কাছে পৌঁছে গিয়ে আপনারা এবারে একটা রুমের জন্য আপনারা খোঁজাখুঁজি করবেন। তো আমরা যে হোটেলে ছিলাম সেটা হলো মানালির যে ম্যালের প্রায় 100 থেকে 150 মিটার দূরত্বের মধ্যে রয়েছে যে টিবেটিয়ান গলি। সেই টিবেটিয়ান গলির রো বরাবর অনেক হোটেল আছে। হোটেল সিদ্ধার্থ আছে, হোটেল নীলকণ্ঠ আছে, হোটেল শিবালিক আছে। আর আমরা কিন্তু বেছে নিয়েছিলাম হোটেল সম্রাট অ্যান্ড রেস্টুরেন্ট। মানালির এই হোটেলে একটা 4 বেডেড রুমের ভাড়া পড়েছিল 5000 টাকা এক রাতের জন্য। তো এবার দেখে নিন এই হোটেলের রুমটা কেমন ছিল। মোটামুটি একটু বড় মাপের এই রুমগুলো ছিল। এই রুমে আমাদের দুটো পরিবার অর্থাৎ প্রায় 4 জন ছিলাম। দুটো বেড ছিল, একটা ডবল বেডের ভালো খাট কিং সাইজের খাট ছিল, আর একটা ছিল সোফা কাম বেড। তাই এখানে দুটো পরিবার কিন্তু অনায়াসেই ফিট করে গিয়েছিলাম। আর হোটেলের ব্যালকনি থেকে মোটামুটি দূরের পাহাড় চূড়া, মেঘ, আকাশ সব কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল। তারপর চলে আসুন আপনারা খাবার জন্য ওই টিবেটিয়ান গলির মধ্যে বাঙালিয়ানার একদম একটা হোটেল রয়েছে, সেটা হচ্ছে হোটেল শান্তিনিকেতন। তো এই হোটেল শান্তিনিকেতনে আমরা সবজি ভাতের থালি তো ছিলই, তার সাথে মাছের প্লেট আমরা নিয়েছিলাম, যেটা বেশ রিজনেবল প্রাইসে ছিল। 250 টাকা প্লেট নিয়েছিল। তারপর এবার বেরিয়ে পড়ুন মানালির সাইট সিনের জন্য। তো মানালির সাইট সিনের জন্য সবার প্রথমে আমরা বেছে নিয়েছিলাম সেটা হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। তো আমরা এখন পায়ে হেঁটে হেঁটে সেই হিড়িম্বা দেবী টেম্পলের কাছে যাব। তারপরে দেখে নেব এখানকার প্রসিদ্ধ জনপ্রিয় মন্দির মনু টেম্পল আছে, মানালির ক্লাব হাউস, সেগুলো সব কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখব। মানালি ম্যালের চৌরাস্তার মোড়ের উপরেই রয়েছে আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর একটা সম্পূর্ণ মূর্তি। ওনার ডান দিক হাতটা যেদিকে আছে আমরা সেই দিক বরাবরই ফুটপাথ ধরে আমরা এখন হেঁটে চলেছি হিড়িম্বা মন্দিরের দিকে। এই মন্দিরের দিকে যাওয়ার পথে দেখলাম ফুটপাথের ওপরটা কিন্তু একটু উঁচু করে দেওয়া আছে, আর বিভিন্ন রকমের দোকানে খুলে গিয়েছে। কিছু ফলের দোকান আছে, কিছু জামা কাপড়ের দোকান আছে, আপনারা চাইলেই কিনতে পারেন। তো আজকের খাবারের মতন কিছু ফল নিলাম, বেশি কিছু নিলাম না, যেহেতু আমরা এখান দিয়ে আগামীকালই কলকাতায় ফিরে যাব। তাই কালকেরই টাটকা ফল কেনার জন্য আজকে আর বেশি ফল না নেবারই সিদ্ধান্ত আমরা নিয়েছি। এই আরু খেয়ে এবার আমরা সোজা চলে যাচ্ছি মানালি সেই বিখ্যাত হিড়িম্বা দেবীর মন্দিরের দিকে। হিড়িম্বা দেবী মন্দিরে যাওয়া রাস্তাটা ছিল বেশ সরু, দুটো গাড়ি পাশাপাশি গেলে মানুষজনদের যাওয়ার প্রায় জায়গায় হচ্ছিল না, তাই রাস্তার খুব ধার দিয়ে আমরা কিন্তু হেঁটে যাচ্ছিলাম। আর এত ভালো একটা পুরাতন শহর, রাস্তা যে চওড়া নেই, তার জন্য কিন্তু খুবই সমস্যা হচ্ছিল।
অবশেষে সিঁড়ি দিয়ে পেয়ে গেলাম হিড়িম্বা মন্দির যাওয়ার রাস্তা। ওই যে দূরে দূরে লোক আসছে নামছে ওই রাস্তা। হিড়িম্বা মায়ের দর্শনের জন্য লাইন দেখুন। লাইন দেব। কয়েক হাজার বছরের পুরানো এই হিড়িম্বা মন্দিরটি কাঠের তৈরি এবং এখানে প্রচুর পরিমাণে সেই প্রাচীনকালের স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যায়। তো সেসব দেখে এবং মায়ের দর্শন করে আমরা এবার চলে যাব মনু টেম্পলের দিকে বা মানালি ক্লাব হাউসের দিকে। এজন্য মন্দিরের বাঁ দিকের যে রাস্তাটা নেমে গিয়েছে সেই রাস্তা দিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছি বিয়াস নদীর উপত্যকার মধ্যে। কারণ বিয়াস নদীর এই উপত্যকা দিয়েই কিন্তু ক্রস করে আমরা ওপাশে যাব। ওপাশেই কিন্তু ক্লাব হাউস হয়েছে আর আছে মনু টেম্পল। আমরা এখন সেদিকেই যাচ্ছি। দূর থেকে যখন বিয়াস নদীর উপত্যকাটা দেখছিলাম তখন দেখছিলাম কিছু মানুষ দড়ি ধরে এই হিমশীতল ঠান্ডা জলের মধ্যে লাফানো বা খেলা খেলছে, ওই যাকে বলা হয় ওয়াটার অ্যাক্টিভিটিস। তো আপনারা চাইলেই এরকম ধরনের অ্যাক্টিভিটিস করতে পারেন, তবে আমরা করিনি। আমরা সোজাসুজি চলে যাচ্ছি ক্লাব হাউসের মধ্যে। এটা একটা ইংরেজ আমলের তৈরি একটা ক্লাব হাউস, দীর্ঘদিনের পুরাতন একটা ক্লাব হাউস। তাই সেখানে যাওয়ার জন্য একটা বেশ উৎসুক ছিলাম আমরা, কারণ কখনো এত বড় ক্লাব হাউস আমি দেখিনি। তাই ভিতরটা কেমন আমরা দেখে নেব। সবার প্রথমে কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে এই ক্লাব হাউসে ঢোকার জন্য। তো আমরা সবাই টিকিট কেটে নিয়েছি, এবারে ক্লাব হাউসে যাব। তো ক্লাব হাউসে কী আছে, ক্লাব হাউসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়, রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলেই খেতে পারেন, বিভিন্ন ধরনের স্পোর্টস আছে, আপনারা ইনডোর গেমসগুলো উপভোগ করতে পারেন। সেসবগুলোই আমরা দেখে নেব। 25 টাকার টিকিটে আপনাকে শুধুমাত্র এন্ট্রি দেবে ক্লাব হাউসে। তারপর যদি আপনি খেলতে চান আপনাকে আলাদা টিকিট কেটে বিভিন্ন খেলা আছে, বিলিয়ার্ডস, টেবিল টেনিস, ক্যারাম থেকে শুরু করে ইনডোর গেম প্রচুর আছে। ক্লাব হাউসে লেমন সোডা খাওয়া হচ্ছে, লাইম লেমন সোডা 1 মিনিট। ক্লাব হাউসে এসে লাইম সোডা খেলাম, সত্যি খুব ভালো অভিজ্ঞতা হলো। আর আমাদের দরকারও ছিল, দুপুরে খাওয়াটা এতটাই চাপ হয়ে গিয়েছিল। খেতে এসেছিলাম আমরা কফি, কিন্তু লাইম সোডাটা খেয়ে সত্যি পাকাবুকে মদন মিত্রের মতো লাগছে। ওভারঅল ক্লাব হাউসে যদি বলেন যে কেমন লাগলো, আমি বলবো ভালোই লেগেছে। কারণ মানালি এলে এই ক্লাব হাউসটা কিন্তু মিস করবেন না, কারণ এর মধ্যে যে আভিজাত্য আছে সেটা কিন্তু আপনি এখানে এলেই উপভোগ করতে পারবেন। তাই কোনো অবস্থাতেই কিন্তু মানালি সাইড সিনে ক্লাব হাউসকে স্কিপ করা যাবে না। ঘুরে আমরা প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে মনু টেম্পল দেখতে যাচ্ছি। সোজা রাস্তা, লোককে জিজ্ঞাসা করে করে চলে যাচ্ছে। এই সাইডটা ওল্ড মানালি, প্রচুর ফরেনাররা এই সাইডে থাকে, প্রচুর ফরেনার। দিদি তো ওই জন্য বলেছে বিশাল জ্যাম, হাঁটারও রাস্তা নেই, এদিক ওদিক। আরে কি গো, এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো, এপাশ দিয়ে এসো। ট্রাফিক নেই, কিছু নেই।
ট্রাফিকে পুলিশ নেই, কিচ্ছু নেই, লোক যাচ্ছে কি ওদের নেই, আমাদেরও যেতে হবে। ওল্ড মানালি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা গলির মধ্যে দেখতে পেলাম যে আপেল বাগান। আর আপেল বাগান দেখে কার না ভালো লাগে বলুন, কারণ আমাদের কাছে আপেল বাগান কিন্তু একটা ঐশ্বরিক ফলের মতন দেখতে লাগে। আমরা এখানে প্রচুর তো পেয়ারা বাগানে পেয়ারা দেখেছি, কিন্তু আপেল বাগানে আপেল ধরে আছে, সেটাতে দেখতে বেশ ভালো লাগে। তাই সেখানে একটু ফটো ভিডিও করে আবার আমরা মনু টেম্পলের দিকে হাঁটতে শুরু করলাম। যদিও আমাদের দলের বাকি মেম্বাররা অনেক আগেই অনেকটা এগিয়ে গিয়েছে, আমরা একটুখানি ধীরে ধীরে যাচ্ছিলাম, কারণ চরণবাবুর হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, একটু উঁচু ছিল। ওল্ড মানালি একটা পুরানো বাড়ি, কি সুন্দর এই বাড়িটা। হ্যাঁ দাঁড়াচ্ছি, কাঠের বাড়ি অনেকগুলো। বিয়াস নদীর উপত্যকা থেকে লেখা ছিল মনু টেম্পল 1 কিলোমিটার, কিন্তু বাস্তবে আমাদের মনে হলো 1 কিলোমিটারের একটু বেশি রাস্তা আছে। আর এখানে যখন এসে পৌঁছালাম তখন দেখলাম আমাদের দলে বাকি মেম্বাররা কিন্তু অনেক আগেই পৌঁছে গিয়েছে, তারা মন্দিরে ঠাকুরের দর্শনও হয়ে গিয়েছে বা মুনির দর্শন হয়ে গিয়েছে। তো ওনারা বসে রেস্ট নিচ্ছেন, আর আমরা এবারে ওনার দর্শন করব। এটাও একটা প্রাচীন মন্দির। আমরা এর আগে যখন মানালি এসেছিলাম তখন কিন্তু এগুলো আসেনি, আর এটা পুরোটাই কিন্তু ওল্ড মানালিতেই রয়েছে, তাই এটাকেও কিন্তু একদম মিস করা যাবে না। কি আরে যেখানে সেখানে বসলে ফটো তোলা যায়, এদিকে আসুন, কাছে আসতে হবে তো। এটা হলো মানালির মেল। দেখুন পুরো দুর্গাপুজো যেমন ভিড় হয় সেরকম জনসমুদ্র। দেখুন কত লোকজন, সবাই ছুটি কাটানোর জন্য। সিমলার খবর জানি না, কিন্তু মানালিতে এত ভিড় হবে ভাবতে পারিনি। গুড মর্নিং টু অল। আজ হলো 19 জুন 2025। এখন আমরা আছি মানালিতে। সবাই সকালবেলা শরীরটাকে একটু গরম করে নিচ্ছে, চা গ্রিন টি। আর এখান থেকে মোটামুটি সকাল হচ্ছে, কখন সন্ধ্যা হচ্ছে, রাত্রি হচ্ছে। 10 দিন পর ছোট ছোট বেরিয়ে চলে গেল, ছাঁ করে শেষ হয়ে গেল। ঘড়ির কাঁটা বলছে 8:50, আর এখন আমরা আছি মানালিতে। আজকে মানালিতে আমাদের শেষ দিন। আমরা এই রেস্টুরেন্টে এখন সকালবেলা ব্রেকফাস্ট করব। সকালের মানালির পরিবেশ মোটামুটি এরকমই। এটা হলো মানালির মেল রোড। সন্ধ্যাবেলা তো যেন মেলা বসে। মানালির দ্বিতীয় দিনে আমরা একটা খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন পেয়েছিলাম, রোদে পরিপূর্ণ একটা দিন পেয়েছিলাম। বেশ ওয়েদারটা বেশ ভালো লাগছিল। তো সবার প্রথমে আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টের জন্য বেছে নিয়েছিলাম মানালির মেল রোডেরই কাছ উপরই একটা হোটেল, যে হোটেলে আমরা খেয়ে নেব কচুরি, আর এই হোটেলেরই এক গরম গরম গোলাপজাম। তাহলে খেয়ে নিয়ে আমরা দেখি আজকে সাইট সিনে আমরা কোথায় কোথায় যেতে পারি। আজকে আমরা একটা গাড়ি বুক করা হয়েছে, তো আমাদের আগে সবার প্রথমে ব্রেকফাস্ট সেরেই আমরা আমাদেরই ওই যে টিবেটিয়ান গলিরই পাশেই কিন্তু রয়েছে একটা মনেস্ট্রি, সেই মনেস্ট্রি দেখব। আর এই মেল রোডের কাছে আছে মহাদেবের মন্দির, देवादिदेव दुर्गा शियाली महादेव का मंदिर है ये। एकदम মানালির যে মলের সামনেই একদম মহাদেবের মন্দির।
শিয়ালী মহাদেবের মন্দির দর্শন করে সোজা চলে আসুন ম্যাল রোডের উপরে। ম্যাল রোডের উপরেই রয়েছে দুর্গা মায়ের মন্দির, সেটা দর্শন করতে পারেন। এরপরে সোজা চলে যান তিব্বেটিয়ান মার্কেটের পাশ দিয়ে এই বৌদ্ধ মানালির মনেস্ট্রির কাছে। এটা যে মানালি মার্কেটের পাশেই একদমই, এগুলো সব কটাই আপনারা হেঁটেই দর্শন করতে পারবেন। সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো আছে এই মনেস্ট্রি। হিমালয়ান নিয়াম্পা বুদ্ধিস্ট মনেস্ট্রি। এই এক দিদিভাই ভিডিও করছে, মালা দিচ্ছে, সুন্দর সাজানো গোছানো মনেস্ট্রি দর্শন করে আমরা চলে এসেছি হোটেলে। হোটেলের একটা জায়গায় রিসেপশনের এক সাইডে সমস্ত মালপত্রগুলো রেখে দিয়ে এবার আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি অঞ্জনী মাতা মন্দির এবং সোলাং ভ্যালি এবং আরও সব দ্রষ্টব্য স্থান দেখার জন্য। তো সোলাং ভ্যালির কিছু আগেই হচ্ছে এই অঞ্জনী মাতা মন্দির যাওয়ার রাস্তা। তো এখানে আপনারা চাইলে স্নো মোবাইল কারে বা ঘোড়ার পিঠে বা তা নাহলে হেঁটে কিন্তু আপনারা যেতে পারেন। তো আমরা হেঁটে যাওয়াটাই অপশান হিসেবে বেছে নিলাম। আমরা এখন ট্রেক করতে করতে যাব অঞ্জনী মাতা মন্দিরের দিকে। অঞ্জনী মহাদেব মন্দিরে যাওয়া হচ্ছে। এটাকে বলা হয় কুল উপত্যকার অমরনাথ, কারণ এখানে শীতকালে স্নোফল হয়ে একটা শিবলিঙ্গ, ন্যাচারাল শিবলিঙ্গ তৈরি হয়ে যায়। তো সেটা একমাত্র শীতকালে হবে, কোনো সময় হয় না। তো আমরা সেদিকেই যাচ্ছি। সোলাং ভ্যালি যাওয়ার পথে পড়বে অঞ্জনী দেবীর মহাদেবের টেম্পল, যেটা হচ্ছে কিনা পবনপুত্র হনুমানের মা ছিলেন অঞ্জনী মাতা। উনি সন্তানের কামনার জন্য শিবের কাছে প্রার্থনা করেছিলেন। এই কুলু উপত্যকা অঞ্চলে সেই মন্দিরটা রয়েছে, যেখানে শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাসে ন্যাচারালি একটা শিবলিঙ্গ তৈরি হয়ে যায়, ঠিক যেমন অমরনাথের মতন। এটাকে বলা হয় হিমাচলের অমরনাথ বা কুলু উপত্যকার অমরনাথ। এখানে আসার জন্য ঘোড়ায় আসতে পারেন, স্নো মোবাইল কারে আসতে পারেন, যার রেটটা কিন্তু যথেষ্ট হাই, 1400 টাকার কাছাকাছি এক একটা বাইক। আর এছাড়া হেঁটে হেঁটে মোটামুটি ঠিকঠাক করে হাঁটলেই আধ ঘন্টা, বয়স্ক লোক হলে ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন অঞ্জনী মাতার মন্দির। তা আমরা হেঁটে যাওয়াটাই মনে করছি। আমাদের দলে কিন্তু একজন 60 ঊর্ধ্ব 4 জন, একজন 83+, বাকি 2 জন 50 নিচে। হর হর মহাদেব। একদম নদী খাতের মধ্য দিয়ে আমরা কিন্তু হেঁটে চলেছি, এসেও গেছি। ওপরে এসে দেখলাম কিছু চাউমিন, ম্যাগির দোকান আছে, জল আছে, যাই হেঁটে আসলে ওপরে খাবার দাবার পাবেন, টিফিন পাবেন।
এই ফুলটা গাছে একটু দাঁড়া, ফুলকে এদিকে তাকা, দূর থেকে না ওই সিঁড়িতে উঠে না। তাকাও তাকাও। মহাদেবের দর্শনের আগে এখানে আছে, সামনে একটা মন্দির আছে, যে মন্দিরে আছে অঞ্জনী মাতা তার পুত্রকে কোলে নিয়ে আছে, অর্থাৎ পবনপুত্র হনুমানকে কোলে নিয়ে অঞ্জনী মায় বসে আছে। এবং এই যে শিবলিঙ্গটা যিনি প্রথম লোক জনসমক্ষে তুলে ধরেছেন, সেই সাধু মহারাজের ছবি দিয়েও এটা রয়েছে। তো সেগুলো আমরা দেখলাম, দেখে ওই যে ওখানে শিবের মাথায় চড়ানোর জন্য যে ফুলগুলো বিক্রি হচ্ছিল 10 টাকা করে পার ফুল, আমি 2টো ফুল নিলাম, নিয়ে এখন এই যে সিঁড়ি ভেঙে ভেঙে এই উপরের দিকে উঠতে হবে। খুব একটা বেশি উঁচু না, বয়স্ক থেকে বাচ্চা সবাই উঠতে পারবে, সিঁড়ি করা আছে ধাপে ধাপে। তো আমরা এখন সে পথেই যাচ্ছি। তো এখানে বলে রাখি, উপর থেকে একটা জলের ধারা শিবলিঙ্গকে কিন্তু স্নান করিয়ে দিচ্ছে, এক অপূর্ব অদ্ভুত এক দৃশ্য। এবং এই জলের ধারাটাই শীতকালে পুরো বরফে জমে যায়, তখন উপর থেকে কিন্তু স্নোফল হয়ে নিচে শিবলিঙ্গটা পুরো একদম অমরনাথে যেমন বরফ চূড়া হয়ে যায়, ঠিক তেমনই একটুখানি আকার ধারণ করে। তো সেই রকমই, তো আমরা একদম উপরে চলে এসেছি, মানুষজনও সবাই আছে। এই যে শিবলিঙ্গকে স্নান করে দিচ্ছে একদম উপর থেকে মা গঙ্গার জলের ধারা, একদম পবিত্র এই ধারা। আমরা তারের মধ্যে একটু হাত গলিয়ে বাবাকে একটুখানি যে ফুলটা কিনেছিলাম, কিনে সেটাই দূর থেকে একটু ছুঁড়ে দিলাম, কারণ ভিতরে যাওয়ার অনুমতি নেই, তাই যতদূর যাবে বলে যা। আর কি সুন্দর জলের ধারাটা পড়ছে। আরও বলে, এই জলের ধারা যদি আপনার গায়ে পড়ে, আপনার সমস্ত পাপ দূর হয়। তো জলের ধারাটা আসলে হাওয়ার সাথে সাথে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করছিল। তো আমরাও সবাই চেষ্টা করছিলাম অন্তত এক ফোঁটা জলের ফোঁটা যদি গায়ে পড়ে, তো সেটাই অনেকটাই আমাদের কাছে অনেকটাই পাওনা। তো বাকি অন্যান্যদের সাথে আমিও কিন্তু একটু জলের ধারা মাথায় নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর নামতে নামতে এই ভাইটা সুন্দর একটা মিউজিক বাজাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর আমাদের আনন্দ তার শেষই যেন হচ্ছে না, অফুরন্ত আনন্দ উপত্যকা জুড়ে বিস্তার করছে। হাসি মজা গল্প করতে করতে আমরা নামছি, আর এত সুন্দর উপত্যকা, সত্যি যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। তো আমরা রাস্তা দিয়ে নামি না, আমরা পাহাড়ের ভ্যালির যেখান সেখান দিয়ে নেমে যাচ্ছি। বেশ ভালো লাগছিল বোল্ডার পাথরের মধ্যে দিয়ে নামতে, এবং নামাটাও বেশ যথেষ্ট জোরে হচ্ছিল, কারণ আমরা আরও অনেকগুলো স্পট ঘুরবো, তাই একটু তাড়াতাড়ি আমরা নামছিলাম। এরপর আবার গাড়িতে উঠে পড়লাম। এখন গাড়িতে উঠে আমরা যাব সোলাং ভ্যালি। তো দেখলাম যে অঞ্জনী মাতা মন্দিরের খুব কাছে, 1 কিলোমিটারের মধ্যে, 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই হচ্ছে সোলাং ভ্যালি। গাড়ি একটুখানি ঘুরতেই বলে যে সোলাং ভ্যালি, যেখানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো হয়ে থাকে, প্যারাগ্লাইডিং বা রক ক্লাইম্বিং বা কি বলে রোপওয়ে, সব কিছুই রয়েছে। আপনারা চাইলেই এখানে বিভিন্ন রকমের স্পোর্টস গেম আছে, সেগুলো পার্টিসিপেট করতে পারেন, জাম্পিং থেকে শুরু করে, বা হিমাচলি পোশাকে পরে বা ঘোড়ার পিঠে চড়া, সব কিছুই রয়েছে, আপনারা চাইলেই ঘুরতে পারেন। আমরা এখন বশিষ্ঠ মন্দিরে এসেছি, লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। বশিষ্ঠ দেখি জল কোথায় পাওয়া যায়। দেখুন না জল কোথায় পাওয়া যায়। বশিষ্ঠ মুনির আশ্রমে বা মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। মন্দিরের কারুকার্য নজর কাড়বে আপনাদের, এত সূক্ষ্ম কারুকার্য, এমনকি অসাধারণ সৌন্দর্য।
অসাধারণ কারুকার্য। দেখিনি বশিষ্ঠ মুনির পাশেই রামের মন্দির, শ্রীরাম মন্দির। রাম মন্দিরে প্রাচীন মন্দির, পাথরের দেওয়াল। মন্দিরের দেয়ালের পাথরের সূক্ষ্ম কাজ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মাতা। আর এখানে আছে প্রচুর তুলসী গাছ। মন্দিরের এপাশে মেয়েদের স্নানের জায়গা আছে আর ভিতরে ছেলেদের স্নানের জায়গা আছে। যেহেতু কুণ্ড, হট স্প্রিং আছে আর ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। আমরা এখন হিমাচল প্রদেশের ট্যুরিজমের জগৎ সুখের কাছে চলে এসেছি। এনশিয়েন্ট ক্যাপিটাল অফ কুলু ডিস্ট্রিক্ট, শিব টেম্পল, গায়ত্রী মাতা টেম্পল এই রাস্তাতে আছে। এই সামনেই দেখা যাচ্ছে। এই হলো জগৎগুরু মন্দির। দরজাতে বাবা গণেশজি বসে আছে। গায়ত্রী মাতা, এটা গায়ত্রী মাতা। খোলা। চলো সবাই চলে। হ্যাঁ, मंदिर के लिए मार्च के ऐसे यज्ञ होते रहते हैं। जो मेला होता है यहाँ 4-5 दिन का, वो मार्च में होली का, जब होली होती है होली की ঘড়ির কাঁটাতে অনেকটাই বেজে গিয়েছে, তাই এবারে দুপুরের লাঞ্চের জন্য আমরা এই হিমানি বলে রাস্তার পাশে একটা ধাবা ছিল, সেই ধাবাতে ঢুকলাম। এখানে আমরা মিক্স ফ্রাইড রাইসে অর্ডার দিলাম। সেটা বেশ অনেকটাই পরিমাণ ছিল, আমরা সবাই খেলাম এবং অতিরিক্ত খাবারটা প্যাক করেও নিলাম। নিয়ে এই ধাবার সামনেই আছে আপেল বাগান, সেই আপেল বাগানে ঘুরে দেখলাম এবং এখানে দেখলাম আপেল বাগানের মধ্যে মৌমাছি প্রতিপালন হয়, তাই মৌমাছির ভয়ে ভিতরে আর ঢুকিনি। দূর থেকেই আপেল বাগানের ছবি ভিডিও করে আমরা গাড়িতে উঠে পড়লাম। এর পরের গন্তব্য হলো সাজলা ওয়াটার ফলস। তো সাজলা ওয়াটার ফলসের দুটো ধারা, একটা রাস্তার কাছে দিয়েই আপনি সাজলা ওয়াটার ফলস দেখতে পারেন, আর একটা হলো অনেকটা ট্রেক করে আপনাকে যেতে হবে সেই সাজলা ওয়াটার ফলসের দিকে, এবং স্নানও করা যাচ্ছে ওয়াটার ফলসে। তো আপনারা আগে থাকতে প্রিপেয়ার হয়েই যাবেন, চাইলেই স্নান করতে পারেন। তো সাজলা ওয়াটার ফলস যাওয়ার আগে একটা কৃষ্ণের মন্দির ছিল, সেখানে পূজা হচ্ছিল, আমাদের প্রসাদও দিল, লাড্ডু প্রসাদ দিল, আমরা সবাই খেলাম। এবং তারপর আমি আর চন্দনদা খুব তাড়াতাড়ি সাজলা ওয়াটার ফলসের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। অনেকটাই রাস্তা, সময় থাকলে আপনি ধীরে সুস্থে যান। যেহেতু আমাদের আবার নাগার ক্যাসেল যাওয়ার ইচ্ছা আছে, তাই একটু পা চালিয়ে তাড়াতাড়ি আমি আর চন্দনদাই শুধুমাত্র গেলাম, বাকি জনেরা সবাই মন্দিরে। তো অনেক লম্বা রাস্তা হেঁটে যেতে হচ্ছে।
তো ঘুরে হেঁটে আসছে। মানুষ বসে বিশ্রাম নিচ্ছে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে যেতে হচ্ছে ওয়াটার ফলসটা দেখার জন্য। এখানে কি সুন্দর সুন্দর ফুল গাছ, হয়তো কোনো আদা বা অন্য কোনো গাছের এলাচই হবে, এলাচ গাছই মনে হচ্ছে সম্ভবত। যাই হোক, সেই বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা বলতে আমি আর চন্দনদা এতটা রাস্তা আন্দাজ করতে পারিনি। প্রচুর হাঁটা রাস্তা, প্রচুর অনেকটা হেঁটে আসার পর পেলাম কিছু লোকজন। জায়গায় জায়গায় রাস্তাগুলো ওভারফ্লো হয়ে গিয়েছে, ওভারফ্লো। বাচ্চা নিয়ে সবাই এসছে কষ্ট করে। এখানে ছোট জলাধার নামছে, এরও আগে বলছে ওয়াটার ফলস আছে। ওরে বাবা, আর কত দূরে। লাস্ট পৌঁছে গেছি ওয়াটার ফলসের কাছে। সাংঘাতিক। দাদা একটু বেরিয়ে যাবে একসাথে। অনেকটা হেঁটে হেঁটে সবজন ওয়াটার ফলসের কাছে পৌঁছেছি। লোকজন এবার স্নান করতে, প্রচুর ঠান্ডা জল, তবে এনজয় করছে ইয়াং ছেলেমেয়ে, ইয়াং কাপলসরা। আমাদের হাতে সময় বেশি নেই, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি এসেছি, খুব তাড়াতাড়িও বেরিয়েও যাচ্ছি। টাটা। আমরা এখন কুলু উপত্যকায় নাগার ক্যাসেল এসে পৌঁছেছি। আমরা ভিতরে ঢুকবো। এখন ঘড়ির কাঁটাতে বাজে বিকেল 5টা। এন্ট্রি ফি 50 টাকা। ভিজিটিং টাইম সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ক্যাসেল, এখানে অনেক হিন্দি সিনেমা, বাংলা সিনেমা শুটিং হয়েছে। কোন কোন সিনেমা শুটিং হয়েছে দেখুন। ও হিরো, রোজা, जब वी मेट, बरसात, गीत, तेरे नाल, लव हो गया, बैंग बैंग, ट्यूबलाइट, याद, अनमोल रिटर्न, माचिस, देशामुंडी। এবার আসি ক্যাসেল বলতে কি বোঝায়। ক্যাসেল বলতে বোঝায় যে মধ্যযুগে রাজা ও মহারাজাদের তৈরি এমন একটা জায়গা বা প্রাসাদ, যেখানে রাজকীয় ব্যক্তিবর্গ সব নিরাপদে থাকতে পারবে, অর্থাৎ সৈন্য সামন্ত নিয়ে থাকতে পারবে এমন একটা জায়গা, দুর্ভেদ্য সেই জায়গা হবে। তো সেটাই হলো ক্যাসেল। তো এই ক্যাসেলে আপনারা ঘুরে দেখুন, এমনকি এই ক্যাসেলে থাকতেও পারেন, 1টা রাত বা 2 রাত থাকতে পারেন, সেরকমও ব্যবস্থা আছে। আপনারা চাইলেই এসে সরাসরি কথা বলুন। ক্যাসেলের মধ্যে প্রবেশ করে এই যে খোলা উঠোন বলুন বা হ্যাঙ্গিং বারান্দা বলুন, সেই হ্যাঙ্গিং বারান্দা দিয়ে আপনি যখন দূরে দেখবেন পুরো মানালি শহরটাই কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়, এবং বিয়াস নদীটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এবারে চলুন সিঁড়ি দিয়ে ওপর উঠলে কি দেখা যায়। সিঁড়ি দিয়ে ওপরে উঠলে দেখতে পাবেন এরকম একটা খোলা বারান্দা, যে বারান্দাতে সুন্দর কাঠের কাজ করা বিভিন্ন রকমের আর্চগুলো রয়েছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। আর আছে এখানে একটা
রেস্টুরেন্ট, যেখানে আপনারা চা বা কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু অর্ডার করতে পারেন। আর টয়লেট বাথরুম তো রয়েইছি। নাগার ক্যাসেলের রেস্টুরেন্ট থেকে আমরা সুইট লেমন সোডা অর্ডার করলাম, কারণ এর আগে যে আমরা ক্লাব হাউসে যে সুইট লেমন সোডা খেয়েছিলাম বেশ টেস্টি লেগেছিলো, তাই এখানেও কেমন লাগে সেটা টেস্ট করার জন্য আমরা অর্ডার করলাম। আর আমাদের জলের পিপাসাও পেয়েছিল, খেতে বেশ ভালো ছিল। যাই হোক, নাগার ক্যাসেল ঘুরে আমরা আবার মানালির দিকে ফিরে যাচ্ছি। ফেরার পথে দেখলাম হট এয়ার বেলুনের রাস্তার উপরে বিভিন্ন বড় বড় হট এয়ার বেলুনগুলো সব রয়েছে। আপনারা চাইলেই দলগতভাবে এই হট এয়ার বেলুনের মজা নিতে পারেন, যেটা একদমই বিয়াস নদীর পাড় ধরে পুরো রাস্তা জুড়েই অসংখ্য কাউন্টার আছে এদের। যে কোনো কাউন্টারে আপনার পছন্দসই কাউন্টারে আপনি চলে আসুন এবং এরকম অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো করতে পারেন। সময়ের অভাবে আমরা হট এয়ার বেলুনে আর ওঠা হয়নি। নেক্সট টাইমে আমরা এই হট এয়ার বেলুন এনজয় করব। যাই হোক, রাতের বেলা আমরা আবার বাস স্ট্যান্ডে চলে এসেছি, মানালি বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বাস ধরে পৌঁছে যাব দিল্লি। দিল্লি থেকে ট্রেন ধরে আমরা কলকাতা পৌঁছে যাব। তো আমরা বাস হচ্ছে লক্ষ্মী ট্রাভেলসের বাস বুক করেছি, লক্ষ্মী হলিডেজের বাস বুক করেছিলাম। তো আমাদের বাসটা যেহেতু টাইমিংটা স্লটটা একটু দেরিতে, তাই আমরা সবাই ওয়েট করছি। প্রচুর যাই রাত 11:30 নাগাদ বাস এসে একটা ধাবার সামনে দাঁড়ালো। তো সেখানে আমরা রাতের ডিনার সেরে ফেললাম এবং একটু ফ্রেশ হয়ে আবার বাসে উঠে পড়লাম এবং বাস যথারীতি চলতে শুরু করলো। এবং পরের দিন সকাল 7টা নাগাদ একদম যথাসময় অন টাইমে একদম বাস এসে পৌঁছালো দিল্লির কাশ্মীরি গেটের সামনে। এখান থেকে আমরা পায়ে হেঁটে কাশ্মীরি গেটের যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের কাছে আমরা চলে যাব। এই যে আমরা হেঁটে হেঁটে মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি। কাশ্মীরি মেট্রো স্টেশনে থেকে নিউ দিল্লি আসতে গেলে আপনাকে ধরতে হবে ইয়েলো লাইনের রুট। তাই সেই ইয়েলো লাইনটা যেদিকে ইন্ডিকেট করছে সেদিকেই আপনি চলে যান এবং এখানে অটোমেটিক ভেন্ডিং টিকিট মেশিন থেকে টিকিট কেটে নিন এবং কাশ্মীরি গেটের পর চাঁদনি চক, চৌরি বাজার, তারপরে হচ্ছে নিউ দিল্লি স্টেশন। দিল্লির মেট্রো স্টেশনের মধ্যে যখন ঘুরছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করলাম যে দিল্লির মেট্রো স্টেশনে কিন্তু সুলভ শৌচালয়ের একদম পরিষ্কার ব্যবস্থা আছে, যেটা আমাদের কলকাতা মেট্রো স্টেশনে নেই। তো যাই হোক, আমরা ইয়েলো লাইনের ট্রেন ধরে মেট্রো ধরে আমরা পৌঁছে গিয়েছি নিউ দিল্লি পৌঁছে আমরা পাহাড়গঞ্জের দিকে চলে গিয়েছিলাম, কারণ পাহাড়গঞ্জের দিকেই আমাদের একটা হোটেল রুম নেওয়ার ইচ্ছা ছিল। তো সেখানে একটা বাইরে প্রচণ্ড গরম থাকার জন্য আমরা একটা এসি রুম নেওয়া হয়েছিল কয়েক ঘন্টার জন্য। সেখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম করলাম এবং ওরই পাশে কিছু বাঙালি খাবার দাবারের দোকান ছিল, সেখান থেকে দুপুরের লাঞ্চ ছেড়ে আমরা বিকেল 4:30 নাগাদ শিয়ালদা রাজধানী ট্রেনে চেপে বসলাম। শিয়ালদা রাজধানী ট্রেনে চেপে বসেছি আর পুরো ট্যুরের স্মৃতি রোমন্থন করতে করতে আমরা ফিরছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে ভিডিওর সার্থকতা আছে বলে আমি মনে করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো তথ্য জানার থেকে অবশ্যই কমেন্টসে লিখে পাঠান, আমি যথাসাধ্য চেষ্টা করব। আর জাস্কার ভ্যালির পুরো ট্যুরটা আমরা কীভাবে করেছিলাম আমার আগের ভিডিওগুলোতে আছে, চাইলেই আপনারা একটুখানি ভিজিট করতে পারেন। যদিও হিমাচল প্রদেশের এই মানালির ট্যুর বলুন বা জাস্কার ভ্যালি ট্যুর পুরোটাই কিন্তু আমরা সম্পূর্ণ করেছি জুন মাসে। সেই সময় প্রকৃতির রোষের কোলে কিন্তু হিমাচল প্রদেশ তখনও পড়েনি, তাই রিসেন্ট পরিস্থিতি জেনেই আপনারা এই ধরনের প্রোগ্রাম করুন। এমন ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং
লাইক করে এই ছোট্ট বোনের পাশে থাকুন। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।